ওয়েলকাম। আজকে আমরা শুরু করব প্রোনাউন চ্যাপ্টারটা। তবে প্রোনাউন চ্যাপ্টারটা করার আগে এটা তোমরা নিশ্চিত করো যে নাউন চ্যাপ্টারটা তোমাদের পুরো কভার করা হয়ে গেছে। তার কারণ নাউন চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু প্রোনাউন চ্যাপ্টারের পরতে পরতে কাজে লাগবে। কেন? কারণ প্রোনাউন মানে হচ্ছে ইন প্লেস অফ নাউন, অর্থাৎ নাউনের জায়গায় বা নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয়। সুতরাং নাউন যে যে পজিশনে ব্যবহৃত হতে পারে, ওই একই পজিশনে ব্যবহৃত হতে পারে প্রোনাউন। তো চলো আজকে আমরা প্রোনাউনের প্রথম লেকচার শুরু করছি। তো দেখো, এখানে প্রোনাউনের একটা বেসিক ডেফিনিশন দেয়া আছে। বলছে প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন টু অ্যাভয়েড রিপিটিশন, অর্থাৎ পুনরাবৃত্তি। একই নাম বারংবার বললে যে মনোটোনাস ব্যাপার চলে আসে, যে একঘেয়েমি ব্যাপার চলে আসে, সেইটার থেকে নিষ্কৃতি পেতেই আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করি। যেমন ধরো, আমার নাম অভিষেক, আমি বললাম অভিষেক স্যার তোমাদেরকে ইংরাজি পড়ায়। অভিষেক স্যার আজকে প্রোনাউন শুরু করছে। অভিষেক স্যার আজকে প্রোনাউনের বিভিন্ন টাইপ বলবে। সুতরাং এই একই নাম বারংবার শুনতে শুনতে কান পচে যাবে, অর্থাৎ মূল বক্তব্য এই রিপিটিশনটা একঘেয়েমি সৃষ্টি করবে। তাই এই রিপিটিশন এড়ানোর জন্য আমরা প্রোনাউন ব্যবহার করব। এক্ষেত্রে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে। ইট ইজ ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট while nouns subjective and objective forms are the same, pronouns have distinct forms for these roles. নাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস সেম। সেম মানে দেখার দিক থেকে সেম, আসলে কিন্তু সেম নয়। মানে মনে করো রাম কোনো একটা কাজ করেছে, তো সেক্ষেত্রেও আমি রাম লিখব। আবার কেউ রামকে কিছু দিয়েছে, অর্থাৎ রাম হচ্ছে অবজেক্ট, সেক্ষেত্রেও আমি রামই লিখব। অর্থাৎ এদের বানানে বা এদের রূপের কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে এটা সাবজেক্ট মানে ডুয়ার হিসেবে কাজ করবে, আর দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে এটা রিসিভার বা অবজেক্ট হিসেবে কাজ করবে। তো নাউনের ক্ষেত্রে তুমি যে কোনো নাউনই ধরে নাও না কেন, তুমি সাবজেক্টের ঘরে যে নাউনটা বসাবে, অবজেক্টের ঘরেও একই বানানের নাউন বসাবে। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই। ইউ ব্যতিক্রম আছে, ইট ব্যতিক্রম আছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসের মধ্যে এমনি তো প্রভেদ আছেই, সে তো নাউনেরও থাকে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে রূপগত প্রভেদও রয়েছে, অর্থাৎ তাদের দেখতেও অন্য রকম হবে। যেমন এখানে দেখো বেশ কিছু কেস আমরা লিখেছি, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। এইবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে সাবজেক্টিভ কেস বা অবজেক্টিভ কেস, এর কিন্তু আরও কিছু নাম আছে, যেমন অ্যাকিউজিটিভ, নমিনেটিভ। তো আমরা অত জটিলতার মধ্যে যাব না, আমরা সরাসরি বুঝবো যখন আমার ডুয়ার বা সেন্ট্রাল আইডিয়া দরকার হবে, সেখানে যে প্রোনাউনটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে আই। আর যেখানে আমার রিসিভার অর্থাৎ অবজেক্ট দরকার হবে, সেক্ষেত্রে আমি ব্যবহার করব মি। সাবজেক্টের ক্ষেত্রে আমি ব্যবহার করব উই, অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব আস। ইউ এর ক্ষেত্রে এই দুটো ইউ আলাদা হলেও এদের বানান এবং রূপগত কোনো প্রভেদ বা পার্থক্য নেই। হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, ইটটা নো চেঞ্জ থাকে রূপগতভাবে, এবং দে থেকে দেম হয়। কিন্তু এখানে আমি যদি রাম লিখতাম তাহলে এখানেও আমাকে রামই লিখতে হতো, এখানে আমি যদি রাজীব লিখতাম এখানেও আমাকে রাজীবই লিখতে হতো, অর্থাৎ এদের মধ্যে রূপগত কোনো পার্থক্য থাকতো না। তবে এক্ষেত্রে বলে রাখি, অবজেক্ট একটা নয়, অবজেক্ট দু ধরনের হতে পারে। এক হচ্ছে তোমার এই একটা অবজেক্ট মানে অবজেক্ট ওয়ান, আরেকটা হতে পারে অবজেক্ট টু, যেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। হ্যাঁ, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আলাদাভাবে পড়ি এবং তার ফলে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। কিন্তু মাথায় রাখবে, রিফ্লেক্সিভ প্রোনাউনও আসলে অবজেক্ট। সবার আগে আমরা বুঝে নিই অবজেক্ট কাকে বলে বা অবজেক্টের অ্যাকচুয়াল কাজ কি। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি, যেখানে আমি বলছি হি হিট মি। তাহলে এখানে আমি
এই মিটা হচ্ছে অবজেক্ট। কেন? কারণ এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাকে রিসিভ করছে। আচ্ছা, যারা যারা ভাবছো স্যার হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই হিট নয় হিটস হবে, তো মাথায় রাখবে এটা হচ্ছে V2, মানে পাস্ট টেন্সে লিখেছি। ওটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হিটস ব্যবহার করা যায়, কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্স, তাই হিটস হবে না। তাহলে এখানে এটাকে আমি কেন অবজেক্ট বলছি? কারণ এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাকে রিসিভ করেছে মি, সে মেরেছে, আমি মার খেয়েছি। তাহলে যে অ্যাকশনটা রিসিভ করছে তাকে আমি বলছি অবজেক্ট। এবার মনে করো সে আমাকে না মেরে সে নিজেকেই মেরেছে, তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কি হবে? হি হিট হিম। এবার ঘটনা হচ্ছে, এবার আমি কি করে বুঝবো সে অন্যকে মেরেছে না নিজেকে মেরেছে? তার মানে সে যদি নিজেকে মারে তাহলে আমাকে লিখতে হবে সেলফ। কি লিখতে হবে? হিমসেলফ, হি হিট হিমসেলফ। হি হিট হিম এটাও ঠিক, কিন্তু সেক্ষেত্রে হি এবং হিম আলাদা আলাদা ব্যক্তি, মানে রাম শ্যামকে মেরেছে, কিন্তু রাম রামকেই মেরেছে মানে নিজেকেই মেরেছে, আঘাত করেছে যদি বোঝাতে হয়, তাহলে আমাকে হিমসেলফ লিখতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন কেন সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এই যে যেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলছি আপাতত, সেটা যে অবজেক্ট এটা বোঝার দরকার। কারণ প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে এই মারের অভিঘাতটা কার ওপর গিয়ে পড়েছিল? আমার ওপর, মানে মিয়ের ওপর। তার মানে মি ছিল রিসিভার অব দ্য অ্যাকশন। এই বাক্যে মি যে কাজটা করছে, পরের বাক্যে হিমসেলফ কিন্তু সেই কাজটাই করছে। অর্থাৎ এখানে আমি মারটা খেয়েছি আর এখানে সে নিজে মারটা খেয়েছে, তার মানে এই অ্যাকশনটা রিসিভ করেছে এ, এবং অ্যাকশনের রিসিভার হচ্ছে অবজেক্ট। সুতরাং যাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, হ্যাঁ কেন রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা আলোচনা করছি একটু পরে, কিন্তু এই যে হিমসেলফ হারসেলফ এগুলোকে তো আমরা মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন, বা আরও একটা নাম আছে এমপ্যাথিক প্রোনাউন, সেটা আলাদা জিনিস যদিও, তো মূলত এগুলোকে তো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নামেই চিনি। সেটা কিন্তু মূলত অবজেক্টের কাজ করে। অবজেক্ট কি করে? অ্যাকশনকে রিসিভ করে। তো প্রথম বাক্যে মি এই হিটকে রিসিভ করেছে, তাই অবজেক্ট। দ্বিতীয় বাক্যে হিমসেলফ শব্দটা এই আঘাত বা হিটকে রিসিভ করেছে, এই অ্যাকশনকে রিসিভ করেছে, তাই এটাও হচ্ছে অবজেক্ট। এটুকুনি যদি আমরা বুঝতে পারি, তাহলে খেয়াল করে দেখো এই অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এদের মধ্যে প্রভেদ বা পার্থক্য কি থাকবে। মাথায় রাখবে এই জিনিসটার নাম হঠাৎ করে রিফ্লেক্সিভ প্রোনাউন কেন হলো। রিফ্লেক্সিভ শব্দটা এসেছে রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন আমরা কোথায় দেখতে পাই? আয়না বা দর্পণে। তো সাবজেক্ট যদি অবজেক্টের ঘরে, কি বললাম? সাবজেক্ট যদি অবজেক্টের ঘরে নিজের রিফ্লেকশন দেখতে পায়, তাহলে আমরা কি ব্যবহার করব? রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট মানে কি? যে করছে। অবজেক্ট মানে কি? যে গ্রহণ করছে বা রিসিভ করছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয়, তার মানে সাবজেক্ট অবজেক্টের ঘরে নিজেকে দেখবে, মানে কি? নিজের প্রতিবিম্ব দেখবে, নিজের ছবি দেখবে, নিজের রিফ্লেকশন দেখবে। তো সেক্ষেত্রে আমরা এই এই ফর্মটা ব্যবহার না করে এই ফর্মগুলো ব্যবহার করব। সহজে বলি, যদি দেখা যায় সাবজেক্ট আই এবং অবজেক্টও মি, তাহলে মি না লিখে মাইসেলফ লিখব। এবার যদি দেখি সাবজেক্ট আই কিন্তু অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে কিন্তু ইয়োর সেলফ লিখব না। সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট সেম, এটা বোঝানোর জন্য আমরা ইয়োর সেলফ অথবা ইয়োর সেলভস এই দুটোর মধ্যে একটা লিখব। ইউ সিঙ্গুলার হলে ইয়োর সেলফ লিখব, ইউ প্লুরাল হলে ইয়োর সেলফ লিখব, ইয়োর সেলফস লিখব। তো মূল বিষয় আমাকে দেখতে হবে একই লাইনের সাবজেক্ট অবজেক্ট আছে কিনা। সেম লাইন মানে এই একটা লাইন, পরের সেম লাইন মানে এই একটা লাইন, পরের সেম লাইন মানে এই একটা লাইন। যদি দেখা যায় একই লাইন থেকে সাবজেক্ট এবং অবজেক্ট দুজনকে গ্রহণ করা হয়েছে, তাহলে এটা আর এটাকে গ্রহণ করব। বোঝা গেল? কিন্তু যদি দেখা যায় সাবজেক্ট এটা আর অবজেক্ট হচ্ছে এটা বা এটা, তো সেক্ষেত্রে যেহেতু তারা ডিফারেন্ট লাইন হচ্ছে,
আমরা হার ব্যবহার করব। আসলে ডিফারেন্ট লাইন ব্যাপারটা নয়, ইয়োর সেলফ হিমসেলফ এই শব্দটার মধ্যে কি রয়েছে, সেলফ রয়েছে। তার মানে সাবজেক্ট অবজেক্টের ঘরে সেলফকে দেখতে পেলে, মানে নিজেকে দেখতে পেলে আমরা সেলফ যুক্ত শব্দগুলো লিখব। তাহলে এই গেল হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে অবজেক্টিভ কেস 1, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কেস 2, যেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলছি। রিফ্লেক্সিভ প্রোনাউন বলার কারণটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টের ঘরে নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছে। এরপর হাত তোলো। কারা হাত তুলবে? যারা যারা এই শব্দগুলোকে প্রোনাউন ভাবো। মাথায় রাখবে এদের কোনোটাই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। এরা কি? এরা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। স্যার, মাই শব্দটা তো একটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাহলে প্রোনাউন নয় কেন? এই শব্দগুলোকে আগে খেয়াল করো। আমি এখান থেকে কিছু শব্দ নিচ্ছি, তারপর আলোচনা করব কেন এটা অ্যাডজেক্টিভ, কেন এরা প্রোনাউন নয়। মনে করো আমি এখানে তর্কের খাতিরে ধরে নিলাম মাঝখানে নাউনকে। মাঝখানে কাকে ধরলাম? নাউনকে। এইবার আমার একদিকে রাখলাম হচ্ছে প্রোনাউন, আরেক দিকে রাখলাম অ্যাডজেক্টিভকে। সবার আগে বুঝতে হবে প্রোনাউনের সাথে নাউনের সম্পর্ক কেমন। উত্তর হচ্ছে রিপ্লেসমেন্টের। অর্থাৎ প্রোনাউন নাউনকে রিপ্লেস করবে। আর অ্যাডজেক্টিভের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক কেমন? উত্তর হচ্ছে কোয়ালিফাইং বা কোয়ালিফাই করবে। তার মানে বিষয়টা কি? প্রোনাউন আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করব। তাহলে যদি এই নাউনের জন্য এই প্রোনাউনটা ব্যবহার করি, তাহলে নাউনটা কি লিখব? উত্তর হচ্ছে না। এই নাউনকে হটিয়ে দিয়েই তো প্রোনাউন আসবে। সুতরাং প্রোনাউন যদি কোনো বাক্যে আসে, সেই বাক্যে ওই জায়গায় নাউন বসবে না। অন্য নাউন থাকতে পারে, কিন্তু যে নাউনটার পরিবর্তে বসছে মানে কি? তাকে মুছে দিয়ে বসছে। তার মানে প্রোনাউন নাউনের জায়গায় বসবে, প্রোনাউনটা থাকলে ওই বিশেষ নাউনটা থাকবে না। তাহলে এখানে রিলেশনটা হচ্ছে ক্রস। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো ব্যক্ত করে। এবার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ মানে কি? কোয়ালিটি আর কোয়ান্টিটি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যদি নাউন বা প্রোনাউন না থাকে, তাহলে অ্যাডজেক্টিভ কার দোষ বোঝাবে, কার গুণ বোঝাবে, কার অবস্থা বোঝাবে, কার সংখ্যা বোঝাবে, কার পরিমাণ বোঝাবে? সুতরাং অ্যাডজেক্টিভ থাকলে নাউন বা প্রোনাউনের থাকাটা ম্যান্ডেটারি। তার মানে আমরা কি রিলেশনে আসতে পারলাম? প্রোনাউনটা থাকলে ওই নাউনটা থাকবে না, আর অ্যাডজেক্টিভ থাকলে ওই নাউন অথবা প্রোনাউনও হতে পারে, সেটা ম্যান্ডেটারি বা মাস্ট থাকবেই থাকবে। এবার আমি যে শব্দগুলো বলেছিলাম মাই, ধরো আমি বললাম দিস ইজ মাই, উত্তর হবে? হবে না। তোমাকে কি বলতে হবে? দিস ইজ মাই পেন। তোমাকে কি বলতে হবে? দিস ইজ মাই বুক। সুতরাং এই মাই শব্দটা, কিংবা ধরো আমি বললাম হচ্ছে ইয়োর, তাহলে ইয়োরের পর দিস ইজ ইয়োর বলে আমি বাক্য শেষ করতে পারবো না। আমাকে কি বলতে হবে? দিস ইজ ইয়োর বুক। সুতরাং ভালো করে ভেবে দেখো, এই পেন বা বুক এরা তো নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এই শব্দগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই নাউনগুলো থাকা ম্যান্ডেটারি। সুতরাং যাদের অস্তিত্ব নাউনের ওপর বা প্রোনাউনের ওপর নির্ভর করে, তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে স্লাইডে যে শব্দগুলোকে আমরা দেখছি, এই শব্দগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এদেরকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। ডিটারমিনারও বলা হয়, সেটা পরে আসবো। পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এদের অস্তিত্ব নির্ভর করবে নাউনের ওপর। কেন এদেরকে পজেসিভ বলা হয়? পজেসিভ শব্দটা এসেছে পজেশন থেকে। পজেশন বলতে বোঝায় কোনো কিছু কারুর অধিকারে থাকা, সামথিং বিলংস টু সামওয়ান। যেহেতু এই শব্দগুলোর মাধ্যমে আমরা বোঝাতে পারি
কোনো কিছু কারুর, তাই এদেরকে বলা হয় পজেসিভ, এবং যেহেতু এরা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে তাই এদেরকে বলা হয় অ্যাজেক্টিভ। দুটো মিলে পজেসিভ অ্যাজেক্টিভ। এদেরকে আমরা চাইলে প্রোনাউন ফর্মে কনভার্ট করতে পারি। মাথায় রাখবে, এই শব্দগুলোর সঙ্গে তুমি যদি নাউনকে অ্যাটাচ করো বা যোগ করো, তুমি পেয়ে যাবে পজেসিভ প্রোনাউন। অর্থাৎ আমরা চাইলে সূত্রের মতো করেও মনে রাখতে পারি পজেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজেসিভ প্রোনাউন। যেমন মাই পেন্সিল, এক কথায় কি বলবো? মাইন। ধরো বললাম আওয়ার পেরেন্টস ইকুয়াল টু কি? আওয়ার্স। ধরো বললাম ইয়োর ফোন বা ইয়োর সেল ফোন ইকুয়াল টু কি? ইয়োর্স। ধরো বললাম হিজ সামথিং, মানে হিজ পেন, হিজ বুক, হিজ ফাদার ইকুয়াল টু কি? হিজ। খেয়াল করে দেখো প্রত্যেকটার শেষে একটা করে এস যোগ হচ্ছে। সেই লজিকে এখানেও একটা এস যোগ হওয়া উচিত ছিল, কিন্তু হবে না। কেন? লাস্ট লেটারটা এস রয়েছে। সুতরাং কোনো শব্দের শেষে আমরা জেনারেলি ডবল এস ব্যবহার করি না। কেন করি না? কারণ একটা হিস মানে হিসিং সাউন্ড ক্রিয়েট হয়ে যায়। তো এই সাপের মতো যে আওয়াজটা, এই হিসিং সাউন্ডটাকে অ্যাভয়েড করার জন্য এখানে আমরা দ্বিতীয় এসটা ব্যবহার করলাম না। তবে মাথায় রাখতে হবে, এই যে হিজ এটা হচ্ছে প্রোনাউন, আর এই হিজ এটা হচ্ছে অ্যাজেক্টিভ। তার মানে হিজের সাথে যদি কোনো নাউন থাকে তখন হিজটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর হিজের সাথে যদি কোনো নাউন না থাকে তখন ওটাকে ধরতে হবে পজেসিভ প্রোনাউন। একই রকমভাবে হার্ট থেকে হার্টস হয়, দেয়ার থেকে দেয়ার্স হয়। ইটসের কোনো পজেসিভ প্রোনাউন হয় না, এর সাথে একটা নাউন তোমাকে ট্যাগ করতেই হবে। এই অংশটা নিয়ে পরবর্তী হয়তো 4 নম্বর বা 5 নম্বর স্লাইডে বা পয়েন্টে আমরা দীর্ঘ আলোচনা করব। চলে আসি কনসেপ্ট 1-এ। এখানে কনসেপ্ট 1-এ কি বলছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে বলছে ইউ নো দ্য রিজন ওয়াই আই ডিসলাইক আ গার্ল লাইক শি হু অলওয়েজ টেলস আ লাই। এখানে আমরা সবার আগে দুটো জিনিসের মধ্যে পার্থক্য করে নেব। কোন কোন জিনিসের মধ্যে পার্থক্য করব? একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট। এইবার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এগুলো, যেখানে যেখানে আমার ডুয়ার বা সেন্ট্রাল আইডিয়া দরকার হবে আমি এই শব্দগুলোকে লিখব, কিন্তু যেখানে আমার অবজেক্ট দরকার হবে সেখানে আমি এই শব্দগুলো লিখব। এবার আমাকে বুঝতে হবে অবজেক্ট কোন কোন জিনিসের আউটকাম বা অবজেক্ট কিসের কিসের থেকে নির্গত হতে পারে। আমি একটা স্লাইড একটু দেখানোর চেষ্টা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইংরাজিতে অবজেক্ট ক্যারি করতে পারে কেবলমাত্র দুজন। কে কে? এক হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হতে পারে। অবজেক্টিভ ফর্ম মানে কি? তোমার হিম, হার, দেম, মি। এই ফর্ম যেটাকে আমি অবজেক্টিভ ফর্ম বলছি, তার জন্য ভার্ব থাকা দরকার। কি ধরনের ভার্ব? মূলত অ্যাকশন ভার্ব। অথবা প্রিপোজিশনের পরেও আমরা এই অবজেক্টিভ ফর্মগুলো ব্যবহার করতে পারি। স্যার উদাহরণ দিন। ধরো আমি লিখলাম আই হিট হিম, পুরনো সেন্টেন্স। আরেকবার লিখি, লেখা থাকলো আই হিট। এই অ্যাকশনটাকে যে গ্রহণ করছে সেটা হচ্ছে কে? হিম। তাহলে এই যে হিম লেখার জন্য দায়ী কে থাকলো? এই অ্যাকশন ভার্বটা। তাহলে ওই যে প্রথম স্লাইডে দেখিয়েছিলাম অবজেক্ট হিম, হার, মি, আস, দেম, এগুলোর জন্য সেন্টেন্সে নিদেন পক্ষে একটা অ্যাকশন ভার্ব থাকা দরকার। অথবা আমরা প্রিপোজিশনের পরেও এই ফর্মগুলো লিখি। খেয়াল করে দেখো, আমি ধরো দুটো প্রিপোজিশন লিখলাম, একটা হচ্ছে উইথ, আরেকটা হচ্ছে টু। আচ্ছা, প্রিপোজিশন লিখলাম, এটা কথার কথা, কারণ আমি সেন্টেন্স লিখিনি, মানে আমি দাবি করতে পারি না যে উইথ বা টুটা প্রিপোজিশনই হবে, কারণ সেন্টেন্সের পার্ট হওয়া দরকার। যে কোনো পার্ট অফ স্পিচ হওয়ার জন্য সেই শব্দটাকে সবার আগে সেন্টেন্সের পার্ট হওয়া দরকার।
ছেড়ে দাও। তর্কের খাতিরে ধরে নিলাম উইথ এবং টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে আমরা কি লিখব? প্রিপোজিশনাল অবজেক্ট লিখব, মানে এরপরে একটা নাউন লিখব বা প্রোনাউন লিখব। তো সেই নাউন বা প্রোনাউনের সবসময় আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। তোমরা নিজেরাই দেখো, উইথের পর আমরা হি লিখি নাকি হিম লিখি? হিম লিখি। টু এর পর আমরা আই লিখি নাকি মি লিখি? উত্তর হচ্ছে মি লিখি। তার মানে প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম লিখছি? উত্তর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন, নাউন তো এমনিতেও বোঝা যাবে না কারণ তার সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম দেখতে একই রকম হয়, প্রোনাউন দিয়ে একদম স্বচ্ছভাবে বোঝা যাবে। তো প্রিপোজিশনের পরে আমরা নাউন বা প্রোনাউনের যেহেতু অবজেক্টিভ ফর্ম লিখি, তাই জন্য ওই নাউন বা প্রোনাউনকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। কেন প্রিপোজিশনাল অবজেক্ট? যেহেতু প্রিপোজিশনের পর আমরা মি লিখি, আই লিখি না। যেহেতু প্রিপোজিশনের পরে আমরা হিম লিখি, হি লিখি না। তাহলে হিম, মি এগুলো কি? অবজেক্ট। তো যেহেতু প্রিপোজিশনের পরে ওই অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, তাই এটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখবে, কোনো সেন্টেন্সে আমি যদি এই শব্দগুলো ব্যবহার করতে চাই, এই শব্দগুলোকে ব্যবহার করতে চাই, তাহলে ইদার আমার সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে, কারণ অবজেক্ট ডেলিভার করার টুলস কেবলমাত্র এই দুটো আছে। ভার্ব অফ পজিশনের ক্ষেত্রেও হয়, কিছু অ্যাডভান্স পার্ট আমরা পরের জন্যও রেখে দিই। তো চলো বেশ কিছু সেন্টেন্স দেখব। ফার্স্ট সেন্টেন্স বলছে, ইউ নো দ্য রিজন ওয়াই আই ডিসলাইক আ গার্ল লাইক শি হু অলওয়েজ টেলস আ লাই। এখানে দেখো, এই যে লাইক শব্দটা রয়েছে, এটার পার্ট অফ স্পিচ আমরা জেনারেলি দুটোই করে থাকি। ইদার আমরা এটাকে ভার্ব ব্যবহার করি অথবা আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। ভার্ব যখন ব্যবহার করি তখন লাইক মানে হচ্ছে পছন্দ করা, আর যখন আমি প্রিপোজিশন হিসেবে লাইক শব্দটাকে ব্যবহার করব তখন তার মানে হচ্ছে মতো অথবা ন্যায়, অর্থাৎ অনুরূপ এই সেন্সে। তো খেয়াল করে দেখো, এখানে যে সেন্টেন্সটি রয়েছে, ইউ নো দ্য রিজন, তুমি কারণটা জানো, ওয়াই আই ডিসলাইক আ গার্ল, কেন আমি অপছন্দ করি একটা মেয়েকে। কেমন মেয়ে? লাইক শি, তার মতো। তার মানে এখানে লাইক শব্দটা মতো অর্থে ব্যবহৃত হয়েছে, সুতরাং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিপোজিশন। আর আমরা কি বলেছি? প্রিপোজিশনের পরে ব্যবহৃত কে হবে? প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ক্রস হবে, এখানে আমাকে লিখতে হবে হার। অ্যান্সার হবে, ইউ নো দ্য রিজন ওয়াই আই ডিসলাইক আ গার্ল লাইক হার হু অলওয়েজ টেলস আ লাই। চলে আসি পরের সেন্টেন্সে, আই লাইক হি ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এটা হার্ট হবে। তো আমি আমার মনের মণিকোঠা থেকে তাকে ভালোবাসি। কোর মানে হচ্ছে একেবারে ভেতরের, একদম ভেতরের অংশ, কোর। তো খেয়াল করে দেখো, আগের সেন্টেন্সে এখানে হার হয়েছিল কেন? তার জন্য দায়ী ছিল হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এই সেন্টেন্সে এখানে হিম হবে। তার কারণ হচ্ছে এই লাইক ভার্বটা, অর্থাৎ এই ভার্বের পর আমাকে সাবজেক্টিভ নয় অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে উত্তর হবে হিম। আই লাইক হিম ভেরি মাচ। পরের কোশ্চেন, হার মাদার অর্ডার্ড মি টু ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গো বিটুইন শি অ্যান্ড মি। খেয়াল করে দেখবে, এই বিটুইন শব্দটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে শি এলিমিনেট হয়ে উত্তর হবে হার। কেন? কারণ প্রিপোজিশনের পর আমার অবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন বলছে, অ্যাজ লং অ্যাজ ইউ অ্যান্ড মি ওয়ার্ক টুগেদার সাকসেস ইজ বাউন্ড টু কাম সুনার অর ল্যাটার। যতক্ষণ পর্যন্ত তুমি আর আমি যদি একসঙ্গে কাজ করি, তাহলে সাফল্য অবশ্যই আসবে। আজ আসুক অথবা কাল আসুক, তাড়াতাড়ি আসুক অথবা পরে আসুক। খেয়াল করে দেখো, এখানে সেন্টেন্সে ভার্ব কোনটা? ফার্স্ট পার্টের ক্ষেত্রে ভার্ব হচ্ছে ওয়ার্ক। তাহলে এই ওয়ার্ক এর সাবজেক্ট বা ডুয়ারকে আমরা দুজন একসাথে করব। তাহলে ইউও হচ্ছে ডুয়ার, মিও হচ্ছে ডুয়ার, তাহলে দুটোই হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে
মি শব্দটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ এর তো সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই হবে। এই কারণে দেখবে ইউ দিয়েই প্রশ্নগুলো দেয়। কেন? কারণ ইউ এর সাথে আই শুনেও আমরা অভ্যস্ত, আবার ইউ এর সাথে মি শুনেও আমরা অভ্যস্ত। পরীক্ষায় জেনারেলি কিন্তু হিম অ্যান্ড আই দেয় না। কি দেয়? ইউ অ্যান্ড আই অথবা ইউ অ্যান্ড মি। তার কারণটা দেখো, এখানে ইউ এর সাথে সাবজেক্টিভ কেসও আমাদের মনে হবে যে ঠিকঠাক যাচ্ছে, আবার ইউ এর সাথে অবজেক্টিভ কেসও আমাদের মনে হবে ঠিকঠাক যাচ্ছে, কারণ ইউটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুভাবেই ব্যবহৃত হয়। তো এই কারণে পাজল করার জন্য প্রশ্নপত্রে দেখবে সবসময় ইউ এর সাথে আই বা মি দেয়া থাকে বা হি বা হিম দেয়া থাকে। তাহলে এখানে যে ইউটা আছে এটা কিন্তু সাবজেক্ট, সুতরাং এখানে আমার মি নয়, সাবজেক্টিভ ফর্ম আই লিখতে হবে। পরের প্রশ্ন, লাভ ইজ সামথিং দ্যাট শি অ্যান্ড মি মাস্ট এনজয়। মাস্ট হচ্ছে হেল্পিং ভার্ব, এনজয় হচ্ছে মেইন ভার্ব। তার মানে সাবজেক্ট, এই অংশটার সাবজেক্ট হচ্ছে শি অ্যান্ড মি। শি তো সাবজেক্ট হয়, সুতরাং মি নয়, এখানে তোমায় লিখতে হবে আই। দেবে না বলেছিলাম, দিয়ে দিয়েছে, তার মানে শি অ্যান্ড আইও হবে। পরের প্রশ্ন, হচ্ছে পরের কনসেপ্ট। তাহলে ফার্স্ট কনসেপ্টে কি শিখলাম একবার একটু বলে নিই। সেন্টেন্সে আমরা অবজেক্ট কোথায় ব্যবহার করব? এক হচ্ছে প্রিপোজিশনের পরে, অথবা হচ্ছে অ্যাকশন ভার্বের পরে, মানে যদি সেটা অ্যাকশন ভার্বের রিসিভার হয়। সাবজেক্ট কখন ব্যবহার করব? যদি সেই শব্দটা ওই ভার্বের ডুয়ার অথবা সেন্ট্রাল আইডিয়া হয়। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে জেনারেলি ডুয়ার হয়, আর নন অ্যাকশন ভার্ব লিঙ্কিং ভার্ব যাই বলো না কেন তার ক্ষেত্রে মূলত সেন্ট্রাল আইডিয়া হয়। সেন্ট্রাল আইডিয়া মানে কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, নট নেসেসারি তাকে কাজ করতেই হবে, ডুয়ার হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ধরো আমি বললাম সে ভয় ভালো ছেলে, সে কোনো কাজ করছে না, যেহেতু সে সম্পর্কে বলা হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে, দ্যাট ইজ ওয়াই হি ইজ দ্য সাবজেক্ট এই সেন্টেন্সে। তো যাই হোক, চলে আসি পরের কনসেপ্টে। এইরকম তোমরা মুখস্থ করো অনেকে। কি মুখস্থ করো? যে স্যার 2 3 1 1 2 3, এটাকে বলা হয় সিকুয়েন্স অফ প্রোনাউন। কি বলা হয়? সিকুয়েন্স অফ প্রোনাউন। একই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে তোমার আইও থাকলো, ইউও থাকলো, হিও থাকলো, অথবা অবজেক্ট হিসেবে মিও থাকলো, ইউও থাকলো, হিম বা হারও থাকলো। তখন আমি কোনটাকে আগে লিখব, কোনটাকে পরে লিখব, তার উপর তৈরি হবে এই প্রশ্ন। তো সেক্ষেত্রে মিলিয়ে নিও, ছাত্রছাত্রীরা মুখস্থ করে যায় 2 3 1 এবং 1 2 3, এবং 100 জনের মধ্যে 50 জনের পরীক্ষার হলে মনে পড়ে 3 2 1, যেটা আদতে নেই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে 2 3 1 অথবা 1 2 3। তাহলে সুতরাং মুখস্থ করে লাভ নেই। এই 2 3 1 বা 1 2 3 এর পেছনে কি কনসেপ্ট আছে, চলো তার দিকদর্শন আমরা করে নিই। এই যে 2 3 1 বা 1 2 3, 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, মানে হি সি রাম শ্যাম যদু মধু, আর ফার্স্ট পার্সন হচ্ছে আই। এই যে সিকুয়েন্স অথবা এই সিকুয়েন্স, এই দুটোর পেছনেই কাজ করে হচ্ছে আমাদের সোশ্যাল অথবা মরাল বিহেভিয়ার। কি বলছেন স্যার, সোশ্যাল বিহেভিয়ার বা মরাল বিহেভিয়ার কি করে কাজ করে? আমাদের সামাজিক আচরণ বা অভিব্যক্তির ওপরেই কাকে আগে রাখবো, কাকে পরে রাখবো, এই হাইরার্কিটা সেট হয়ে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমরা প্রত্যেকে ভালো এবং একটা ভালো পরিবার থেকে বিলং করছি। এবার তুমি কোনো একটা কাজ করেছো, তুমি একা করোনি, তুমি করেছো, আমি করেছি এবং সে করেছে। এবার আমি যদি ভদ্র হই, আমি যদি ভালো হই, তাহলে সবার আগে নিজের নাম বলবো নাকি সবার শেষে নিজের নাম বলবো? আমি যদি ভালো হই, ভদ্র হই, নিজেকে কোথায় রাখবো? সবার শেষে। তাহলে আইটা কোথায় আসছে? সবার শেষে। খেয়াল করে দেখবে, আমি যদি নিজেকে শেষে রাখি, সবার প্রথমে আমার কাকে রাখতে হবে? আমার সামনে যে আছে। ধরো আমি, তুমি আর সে মিলে একটা রাস্তা তৈরি করলাম, আমাকে অন্য কেউ জিজ্ঞেস করলো রাস্তাটা কে তৈরি করেছে, আমি নিজের নাম প্রথমে বলবো না, আমার সামনে যে আছে তার নাম সবার আগে বলে দেব, যে হ্যাঁ তুমি ছিলে বলে রাস্তাটা তৈরি হয়েছে, তুমিই হচ্ছে মেইন। তখন জিজ্ঞেস করবে ও একা?
তুমি বলবে না না না, আরও একজন ছিল, সেও ছিল। তাহলে 2 নম্বর পজিশনে কে এলো? হি, সি, রাম, শ্যাম, এটা। তারপর তোমাকে জিজ্ঞেস করবে আর কে ছিল, তখন তুমি বলবে আমি তো নিমিত্ত মাত্র। তাহলে সবার শেষে নিজেকে আমরা প্লেস করছি। খেয়াল করে দেখবে, যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা যাই হোক না কেন, ক্যাপ্টেন কিন্তু কখনোই নিজে আগে ক্রেডিট নেয় না। কি বলে? বয়েজ প্লেড ওয়েল। অর্থাৎ নিজেকে সে আড়ালেই রাখে, সে শেষেই রাখবে, অন্যকে কৃতিত্ব দেয়। এই অন্যকে কৃতিত্ব দেওয়াটাই হচ্ছে সংস্কার, এই অন্যকে কৃতিত্ব দেওয়াটাই হচ্ছে আমাদের সামাজিক ব্যবহার বা সোশ্যাল বিহেভিয়ার। তো আমরা সবার প্রথমে রাখবো আমার সামনে যে রয়েছে তাকে আমরা আতিথেয়তা করব, যে ভাই আপনি ছিলেন বলে হয়েছে, তার মানে আপনিই হচ্ছেন মুখ্য। দ্বিতীয় হচ্ছে সেই লোকটা যে এখানে উপস্থিত নেই বা একটু দূরে আছে। আর তৃতীয় আমি নিমিত্ত মাত্র। এইবার মনে করো কোনো খারাপ কাজ হয়েছে। দেখবে ক্যাপ্টেন, মানে যে একেবারে ওই লাইমলাইটে চলে যাচ্ছে, বোর্ডে চলে যাচ্ছে বা ইন্টারভিউতে চলে যাচ্ছে, যখন দল ভালো করছে তখন সে কিন্তু দলের কৃতিত্ব দেখাচ্ছে, দলকে আগে রাখছে। কিন্তু যখন সে মানে ফেল করছে, দল ভালো পারফর্ম করছে না, তখন কিন্তু ক্যাপ্টেন অন্যের ওপর দোষ চাপায় না। তখন সবার আগে কি করে? যে এটা আমি আমার ডিসক্রেডিট হিসেবে ধরে নিলাম, এটা আমারই চূড়ান্ত ব্যর্থতা। এই কারণে দেখবে ম্যাচ হারলো, প্রচুর লোক খারাপ রান করলো, কিন্তু ক্যাপ্টেন সবার আগে চেঞ্জ করা হয়, প্লেয়ারের আগেও কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করা হয়। তো স্বাভাবিকভাবে যখন কোনো খারাপ কাজ হচ্ছে, মনে করো আমি, তুমি আর সে মিলে আমার সামনে যে ছেলেটি আছে ক্যামেরার পেছনে, দেবু নাম, তাকে কিডন্যাপ করলো। তো ঘটনা হচ্ছে পুলিশ আমাকে ধরেছে, পুলিশ আমাকে ধরেছে, ধরে বলছে কে ছিল। এবার আমি যদি ভালো হই, তাহলে আমি এমনিতে অন্যের নামেই দোষ চাপাবো, সেটা পরের কথা। কিন্তু এখানে যেটুকুনি পড়তে এসেছো, সবার আগে স্যার ভুল হয়ে গেছে, আমারই দোষ। তারপর পুলিশ জিজ্ঞেস করবে বল আর কে ছিল, তখন আমি পাশের জনকে বললাম ভাই তুইও স্বীকার কর, মানে ইউ, সেকেন্ড ক্ষেত্রে কে আসছে? ইউ, তুইও স্বীকার কর, বাঁচার কোনো উপায় নেই। পুলিশ আরেকটা ডান্ডার বাড়ি মারলো, বল আর কে ছিল? স্যার সে ছিল যাকে আপনি ধরতে পারেননি। তাহলে নর্মালি নেগেটিভ কেসে আমরা সবার প্রথম রাখবো আই, তারপরে ইউ, তারপরে হি অথবা সি। অর্থাৎ যখন ভালো কাজ হবে নিজেকে শেষে রাখবে, যখন খারাপ কাজ হবে খারাপ কাজের যাবতীয় দায়ভার নিজের মাথায় তুলে নিতে হবে। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এটা যে শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে খাটছে তা কিন্তু নয়, অবজেক্টের ক্ষেত্রেও হবে। মানে যদি এখানে ইউ থাকলো, ইউ তো সাবজেক্ট অবজেক্ট সেম, এখানে ধরো থাকলো হচ্ছে হিম বা হার, এখানে মি থাকলো, তো যেটা জেনারেল অ্যাক্টিভিটি বা গুড অ্যাক্টিভিটি এই রেশিওতেই যাবে, আর যেটা নেগেটিভ বা ব্যাড অ্যাক্টিভিটি সেটা এই রেশিওতে যাবে। হি এর জায়গায় হিম, সি এর জায়গায় হার, আই এর জায়গায় মি, এই সেন্সে যাবে। যেটুকুনি করালাম এটুকুনি এর ওপর আমরা চলো কিছু প্রশ্ন দেখে নিই, তাহলে এটা নিয়ে আমাদের পারতপক্ষে আর কখনো ভুল হবে না। বলছে আই অ্যান্ড টিনা উইল গো টু দ্য মার্কেট ইন দ্য ইভিনিং। আমি টিনার সাথে ঘুরতে যাব, মার্কেটে যাব। তো ঘটনা হচ্ছে আমি সবার আগে কাকে রাখবো? নিজেকে তো শেষে রাখবো, তাহলে আইটা চলে আসবে পরে। টিনা অ্যান্ড আই, কারণ এটা নর্মাল অ্যাক্টিভিটি, তো এখানে নেগেটিভ কোনো কিছু নেই। আচ্ছা স্যার এখানে তো ইউ নেই, আরে ইউ না থাকলে 2 3 1 জায়গায় শুধু 3 1 হবে, 3 না থাকলে 2 1 হবে, ইউ অ্যান্ড আই হবে। এইরকম তিনটেই যে একসাথে থাকতে হবে এমন কেউ মাথার দিব্যি দেয়নি। তাহলে প্রথম প্রশ্ন উত্তর হবে টিনা অ্যান্ড আই, নর্মাল অ্যাক্টিভিটি, টিনা আগে আমি পরে। পরের প্রশ্ন, হি, আই অ্যান্ড ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, নর্মাল অ্যাক্টিভিটি, তার মানে জেনারেল সেন্স, তোমাকে আগে রাখতে হবে তারপর তাকে, আমি তো নিমিত্ত মাত্র মানে শেষে। তাহলে এখানে হবে ইউটা আগে চলে যাবে, ইউ, হি অ্যান্ড আই। উত্তর কি হবে? ইউ, হি অ্যান্ড আই। পরের প্রশ্ন, হি হ্যাজ ইনভাইটেড মাই ফ্রেন্ড অ্যান্ড আই টু টি ফর দ্য জব উই হ্যাভ ডান ফর হিম। মানে আমি আর ও মিলে কিছু একটা তার কাজ করে দিয়েছি, তার জন্য আমাদেরকে চায় পে চর্চা বা চা খাওয়ার জন্য ডেকেছে বা যে কোনো কারণে ইনভাইট করেছে। তো খেয়াল করে দেখো, এখানে ইনভাইটেড শব্দটা হচ্ছে অ্যাকশন ভার্ব,
তার অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। এটা অবজেক্ট, নাউন বলে বুঝতে পারছো না। এখানে যদি মাই ফ্রেন্ডকে তুমি প্রোনাউন দিয়ে চেঞ্জ করো তাহলে উত্তর হবে হিম বা হার। হি হ্যাজ ইনভাইটেড হিম অথবা হার। স্যার হিমসেলফ হবে না? না, এই হি আলাদা আর এই হিম আলাদা। কেউ তো নিজেকে চায়ে ডাকবে না, নিজেকে কেউ নিমন্ত্রণ করে সেটা তো করবে না। তাহলে হি হ্যাজ ইনভাইটেড হিম অ্যান্ড আই, তাহলে হিমের সাথে তো আই হবে না, তাহলে এখানে আমাকে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে মি, এবং সিকুয়েন্সও দেখতে হবে। হিম অ্যান্ড মি বা মাই ফ্রেন্ড অ্যান্ড মি হবে নাকি মি অ্যান্ড মাই ফ্রেন্ড হবে? উত্তর হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড মি হবে, কারণ মিটা হচ্ছে এক আর মাই ফ্রেন্ডটা হচ্ছে তিন, মানে থার্ড পার্সন। থার্ড পার্সনকে আগে রাখবো, নিজে থাকবো একদম সবার শেষে। চলে আসি পরের প্রশ্নে। বলছে ইউ অ্যান্ড আই হ্যাভ কমিটেড এ ক্রাইম। তাহলে ঠিকই আছে, আগে টু আছে পরে ওয়ান আছে, 2 3 1 ঠিকই থাকার কথা তো, তাই না? কিন্তু না, এখানে কি রয়েছে? ক্রাইম করা। ক্রাইম করাটা ভালো কিছু না নেগেটিভ অ্যাক্টিভিটি? ডেফিনেটলি নেগেটিভ অ্যাক্টিভিটি। তাহলে সেক্ষেত্রে সমস্ত দায়ভার নিজের কাঁধে চাপিয়ে নাও। উত্তর হবে আই অ্যান্ড ইউ। পরের কোশ্চেন, ইউ অ্যান্ড হি মাস্ট নট স্কোয়ান্ডার হিজ মানি সো ল্যাভিশলি। এইখানে একটা নতুন কনসেপ্ট আমরা শিখব, তবে এই কনসেপ্টটা আমার ব্যক্তিগতভাবে বেসলেস মনে হয়। যদিও তোমরা এসএসসির পরীক্ষা দাও বা পিএসসির পরীক্ষা দাও, যেটুকুনি শেখাবো সেটাই মাথায় রাখবে। এখানে কিছু কিছু শব্দ আমি লেখার চেষ্টা করব। ধরো সিচুয়েশন এরকম থাকলো, তোমার থাকলো হচ্ছে আই, ইউ আর হি বা সি যেই থাকুক না কেন। তাহলে এই তিনটের জন্য, আচ্ছা এটা কিন্তু ইউ হি অ্যান্ড আইও থাকতে পারে, নেগেটিভ পজিটিভ দুভাবেই থাকতে পারে, ঠিক আছে? এবার এদের জন্য আমি পজেসিভ অ্যাডজেক্টিভ কি ব্যবহার করব? জেনারেলি আই এর জন্য ব্যবহৃত হয় মাই, ইউ এর জন্য ব্যবহৃত হয় ইয়োর, হি এর জন্য ব্যবহৃত হয় হিজ। তাহলে এখানে যদি একসাথে তিনটে থাকে তো সবসময় মাথায় রাখবে পজিটিভ হোক বা নেগেটিভ হোক প্রাধান্য পাবে আই। তার মানে আই এর জন্য কি হবে? মাই। কিন্তু আমি তো একা নেই, সঙ্গে আরো কয়েকজন আছে, তাই এটাকে মানে তোমরা করে দেবে আওয়ার। মানে প্লুরাল তো ঠিক বলা উচিত না কারণ এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমার নয় আমাদের হয়ে যাবে, মানে এই দুজন তখন আই এর টিমে ঢুকে যাবে। যেমন আই ইউ অ্যান্ড হি, ধরো ঘুরিয়ে বললাম, ইউ হি অ্যান্ড আই আর ডুইং আওয়ার ডিউটি হয়ে যাবে। ইয়োর ডিউটি, হিজ ডিউটি বা মাই ডিউটি হবে না। সব থেকে প্রেফারেন্স পাবে আই, আই এর জন্য মাই, যেহেতু আমি একা নেই, ইউ হি আছে, তাদেরকেও আমার দলে টেনে আমারটা হয়ে গেল আমাদের, তাহলে উত্তর হয়ে গেল আওয়ার। ধরে নাও কোনো কারণে আইটা নেই, কোনো কারণে আইটা নেই। একটা মিনিট, এটা যদি একটু আগের ফরম্যাটে ফিরিয়ে আনা যায়। আচ্ছা আমি লিখে নিচ্ছি, অসুবিধার কিছু নেই। ধরো সিচুয়েশনটা এরকম থাকলো, হুম, ধরো সিচুয়েশনটা এরকম থাকলো যে আই নেই, কি থাকলো তার পরিবর্তে? শুধু ইউ অ্যান্ড হি আছে, শুধু ইউ অ্যান্ড হি আছে। সেক্ষেত্রে গুরুত্ব কে পাবে? ইউ পাবে। ইউ এর জন্য হওয়া উচিত ইয়োর, আর হি এর জন্য হওয়া উচিত হিজ। তাহলে এখানে উত্তর কি হবে? ইয়োর। স্যার কেন? হিজও তো আছে, আর ইয়োর একজনের জন্যও ব্যবহৃত হবে আবার একাধিকের জন্যও ব্যবহৃত হবে। অর্থাৎ ইয়োরটা তোমার একজনকেও বোঝাতে পারে আবার একের বেশিকেও বোঝাতে পারে। এখানে একের বেশি, অর্থাৎ এখানে ইয়োর মানে তোমার নয় তোমাদের, এই সেন্সে ব্যবহৃত হবে। একই রকম ভাবে যদি ধরো ইউ থাকলো না, আই থাকলো, হি অ্যান্ড আই, তাহলে কি হবে উত্তর? আওয়ারই হবে, আই এর জন্য মাই, এটা হচ্ছে আওয়ার। সুতরাং এমনিতে প্রাধান্য ইউ পাক, হি পাক, আই পাক, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভের জন্য আমার ফার্স্ট প্রেফারেন্স হবে আই। তাহলে আই এর সাথে যেই থাকুক না কেন উত্তর হবে আওয়ার। মনে করো আই নেই, তখন আমি
ইউ এর ওপর যাব, তখন আমার উত্তর হবে ইয়োর। যদি আই না থাকে, ইয়োর। আর যদি আই ইউ কেউ না থাকে তখন হি এর জন্য হিজ, শি এর জন্য হার, হি অ্যান্ড শি যদি থাকে তাহলে উত্তর হবে দে আর, এইটা। এবার প্রশ্ন হচ্ছে এটাকে কেন আমার বেসলেস মনে হয়েছে এটা একটু বলি। তার আগে কি উত্তর করতে হবে সেটাও বুঝে নাও। ধরো বলা হলো ইউ, হি অ্যান্ড আই আর ডুইং ড্যাশ হোমওয়ার্ক। আচ্ছা, কি মনে হতে পারে উত্তর কি হবে? ঠিকই ধরেছো, উত্তর হবে আওয়ার। ইউ এর জন্য ইয়োর, হি এর জন্য হিজ, আই এর জন্য মাই। আই প্রেফার পাবে মাই, সঙ্গে যেহেতু আছে আমার নয়, আমাদের হয়ে যাবে, উত্তর হচ্ছে আওয়ার। বাট লজিক্যালি কনটেক্সট অনেক সময় এর বাইরেও হতে পারে। মনে করো আমি আর তুমি এই দুজন হচ্ছে বন্ধু, তারা গ্রামের বাড়িতে গেছি, এই হি হচ্ছে বন্ধুর ভাই, এ হচ্ছে ক্লাস 7-এ পড়ে, আমরা 9-10-এ পড়ি। তো ওর গরমের ছুটিতে হোমওয়ার্ক ছিল, সেটা আমি এবং তুমি মিলে করে দিলাম, সেও পার্টিসিপেট করলো, কিন্তু তাতে কি মনে হচ্ছে যে কাজটা আমাদের, হোমওয়ার্কটা আমাদের ছিল? তা তো নয়। এখানে উত্তর হওয়া উচিত ছিল হিজ, যদি আমি এই কনটেক্সটে বোঝাতে চাই আমি আর তুমি গিয়ে তার হোমওয়ার্ক করে দিলাম, ওই হোমওয়ার্কটা আমাদের ছিল না, আমরা ওই ক্লাসেও পড়ি না। তো কনটেক্সট এরকমও আসতে পারে। বাট পরীক্ষার ক্ষেত্রে, মানে তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম এসএসসি কে ধরে নাও বা পিএসসি কে ধরে নাও, সো দিস ইজ গোয়িং টু বি ইয়োর অ্যান্সার। কিন্তু যেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং, সেখানে কিন্তু আমাদের আরও বেশি বুঝে বুঝে লিখতে হবে। তো চলো কোন অবধি হয়েছিল তারপর থেকে আমরা দেখি। তাহলে এক্ষেত্রে আমার উত্তর কি হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে ইউ অ্যান্ড আই হ্যাভ কমিটেড এ ক্রাইম, এটা তো উত্তর হয়েই গেল। ইউ অ্যান্ড হি মাস্ট নট স্কোয়ান্ডার হিজ মানি, এখানে হিজ হবে না, ইউ আছে, ইউ এর জন্য ইয়োর, ইয়োর মানে তোমার, কিন্তু সঙ্গে হি আছে তাই তোমাদের করতে হবে, তোমাদের ইংরাজিও ইয়োর হবে। আচ্ছা, কেউ কেউ যদি ভাবো যে স্যার ইয়োর্স হবে, ইয়োর্সটা হচ্ছে প্রোনাউন, পরে তো নাউন আছে, তাহলে আমার অ্যাজেক্টিভ দরকার, তাহলে ইয়োর মানে তোমারও হতে পারে তোমাদেরও হতে পারে। পরের প্রশ্ন, ইউ অ্যান্ড আই হ্যাভ টু ডু মাই ডিউটি প্রপারলি, তাহলে এখানে আই অনুযায়ী মাই, কিন্তু সঙ্গে আরেকজন আছে, তাহলে উত্তর হবে আওয়ার। পরের প্রশ্ন, সুনিতা অ্যান্ড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই আছে মানে মাই, সঙ্গে একজন আছে মানে আওয়ার। ইউ, হি অ্যান্ড শি হ্যাভ ডান হার বেস্ট ইন দ্য ইন্টারভিউ, জেনারেল অ্যাক্টিভিটি, কোনো নেগেটিভ কিছু নেই, তাহলে ইউ ঠিক আছে, সেকেন্ড পার্সন থার্ড পার্সন, শি মানে সেকেন্ড আর থার্ড পার্সন আছে, হ্যাভ ডান হার বেস্ট, খেয়াল করে দেখো এখানে সেকেন্ড পার্সন প্রাধান্য পাবে, ফার্স্ট পার্সন নেই, তাহলে সেকেন্ড প্রাধান্য কে পাবে? সেকেন্ড পার্সন ইউ, তাহলে ইউ অনুযায়ী উত্তর হবে ইয়োর। সঙ্গে এরা আছে তবু ইয়োরটা ইয়োরই থাকবে, ইয়োর মানে তোমারও হয় তোমাদেরও হয়। মুকেশ অ্যান্ড মাইসেলফ উইল গো টু দ্য মার্কেট, এখানে উত্তর কি হবে? আই। দেখো তোমাদের মনে পড়ছে হয়তো আমি বলেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে অবজেক্ট টু, তার মানে এই যে মাইসেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, যেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি, তারা মূলত তোমার অবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে, কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না, তাহলে এখানে উত্তর হবে আই। এই কারণে দেখবে ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু ইন্ট্রোডিউস ভার্বের পরেই রেখেছে ইয়োরসেলফ, অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন রেখেছে, তো রিফ্লেক্সিভ প্রোনাউন নিজে তো অবজেক্ট, তাই কোনো ভুল নেই। কিন্তু ওই ইয়োরসেলফের সূত্র ধরে আমরা বলি মাইসেলফ অভিষেক দে বা মাইসেলফ ইজ অভিষেক দে, সেটা ভুল হয়ে গেল। কেন? কারণ ওখানে ইয়োরসেলফটা ছিল অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন আরামসে অবজেক্টের জায়গায় বসে যাবে, কিন্তু সেই ইয়োরসেলফকে চেঞ্জ করে তুমি লিখলে মাইসেলফ, এবং মাইসেলফটা হয়ে গেল সাবজেক্ট, কিন্তু মাইসেলফ শব্দটা তো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না, রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাই মাইসেলফ অভিষেক দে, মাইসেলফ ইজ অভিষেক দে, মাইসেলফ ইজ অমুক, এগুলো কমপ্লিটলি রং সেন্টেন্স। তবে হ্যাঁ,
আমরা ইনফর্মাল ইংলিশে কিন্তু অধিকতর মাইসেলফ অমুকই ব্যবহার করি, কিন্তু ফর্মাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে চেষ্টা করবে আই অ্যাম অমুক অথবা মাই নেম ইজ অমুক এইটা বলা উচিত। মাইসেলফ অমুক এইটা প্রপার বা ফর্মাল ইন্টারভিউতেও কিন্তু অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তবে আড্ডা মারছো বন্ধু বান্ধবদের সাথে ইনফর্মাল ওয়েতে, সেখানে তুমি মাইসেলফ বলো, কিচ্ছু আসবে যাবে না। চলে আসি কনসেপ্ট 3-তে। এখানে বলা হচ্ছে প্যারালাল কনস্ট্রাকশন অফ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি প্রোনাউন না বলে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কেস বললেও আরও ভালো হতো। তো খেয়াল করে দেখো, তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে কারা কারা এইভাবে পড়েছো যে এখানে উত্তর হি হবে, তার কারণ এখানে আই আছে। কি বলা হয়? বলা হয় এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে, একটি সাবজেক্টের তুলনা কেবলমাত্র একটি সাবজেক্টের সাথেই হতে পারে। এইভাবেই পড়েছো। আমার ভিডিও যদি 20 জন দেখে থাকে, অন্ততপক্ষে 19 জন তাই পড়েছে যে স্যার এখানে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্টই থাকবে। উত্তর ভুল নয়, 90% ক্ষেত্রে উত্তর ঠিকই হয়ে যাবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমার লজিকটা ঠিক নয়, কারণ সাবজেক্টের সাথে অবজেক্টেরও তুলনা হতে পারে। ধরো আমি বললাম আই অ্যাম সিনিয়র টু হিম, নাকি টু হি হবে? হিম হবে। তাহলে আইটা কি বাবা? সাবজেক্ট। হিমটা কি বাবা? অবজেক্ট। তাহলে তোমাকে কে বলেছে সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয় না? তো যাই হোক, সবার প্রথম ছোট ছোট পরীক্ষা যেখানে খুব গভীর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, যাদের এতটা কনসেপ্ট জানার দরকারও নেই যে স্যার আমি শুধুমাত্র এই ছোটোখাটো, কোনো পরীক্ষাই ছোটোখাটো না কিন্তু তুলনামূলকভাবে যারা মডারেট সেই ধরনের এক্সাম দিচ্ছে, তো সেক্ষেত্রে এত গভীরে যাওয়ার দরকার নেই। তারা এইভাবেই পড়ো যে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়, অর্থাৎ কম্প্যারিশন শুড বি মেড বিটুইন টু সিমিলার টাইপ অফ থিংস অর আর্টিকেল। অর্থাৎ একটা সাবজেক্টের সাথে আমরা একটা সাবজেক্টের তুলনা করব, একই রকমভাবে একটা অবজেক্টের সাথে আমরা অবজেক্টের তুলনা করব। কিন্তু তোমরা দেখলে এখানে সাবজেক্টের সাথে কিন্তু অবজেক্টেরই তুলনা হচ্ছে। আই অ্যাম সিনিয়র টু হিম, স্যার টু আছে, ডেফিনেটলি টু আছে, কিন্তু তোমার সেই নিয়মটা তো আর মিলল না যে সাবজেক্টের সাথে সাবজেক্টই থাকতে হবে, সেটা তো আর মিলল না। তাহলে এক্ষেত্রে লজিকটা কি আমরা বোঝার চেষ্টা করব। সবার প্রথম আমি আগের স্লাইডে ফেরত যাব। সেটা হচ্ছে একটা জায়গায় আমরা পড়েছিলাম অবজেক্ট কে কে ডেলিভার করতে পারে। অবজেক্ট ডেলিভার করতে পারে ইদার ভার্ভ, অবজেক্ট ডেলিভার করতে পারে ইদার ভার্ভ অথবা তোমার প্রিপোজিশন। ভার্ব ডেলিভার করতে পারে অথবা প্রিপোজিশন ডেলিভার করতে পারে। সুতরাং অবজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি হচ্ছে হিম, হার, মি। সেন্টেন্সটা কি ছিল? হি ইজ টলার দেন আই হবে না মি হবে? তাহলে খেয়াল করে দেখো, কোনো সেন্টেন্সে যদি মি লিখতে চাই অথবা হার লিখতে চাই অথবা হিম লিখতে চাই, মোদ্দা কথা যদি অবজেক্ট লিখতে চাই, তাহলে ওই সেন্টেন্সে একটা অ্যাকশন ভার্ব থাকা ম্যান্ডেটারি, অথবা যদি অ্যাকশন ভার্ব নাও থাকে নিদেন পক্ষে একটা প্রিপোজিশন থাকা ম্যান্ডেটারি। কারণ এই যে অবজেক্ট বা এই অবজেক্ট বা এই অবজেক্ট, সেটা তো কারুর না কারুর আউটকাম। কার কার আউটকাম? অ্যাকশন ভার্বের আউটকাম অথবা প্রিপোজিশনের আউটকাম। সুতরাং কোনো বাক্যে যদি অ্যাকশন ভার্ব না থাকে এবং একই সঙ্গে যদি প্রিপোজিশনও না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট আসার কোনো সম্ভাবনাই নেই। যার জন্য অবজেক্ট আসবে, ভার্ব, অ্যাকশন ভার্ব, মানে অ্যাকশন ভার্ব অথবা প্রিপোজিশন, বাক্যে যদি তারা নাই থাকে, তাহলে তুমি হিম লিখবে কোথা থেকে? তুমি হার লিখবে কোথা থেকে? তুমি দেম লিখবে কোথা থেকে? এইবার চলে এসো সেন্টেন্সে। সেন্টেন্সে কি বলছে? বলছে আই অ্যাম টলার দ্যান হিম হবে না হি হবে? খেয়াল করে দেখবে এখানে অ্যাম দিয়ে কোনো কিছু করা বোঝাচ্ছে না, তার মানে নন অ্যাকশন ভার্ব।
তার মানে অবজেক্ট পাওয়ার মানে হিম পাওয়ার একটা রাস্তা কেটে গেল। আরো একটা রাস্তা আছে, কি সেটা? স্যার প্রিপোজিশন যদি থাকে তাহলে আমরা অবজেক্ট পেতে পারি। জেনে রাখো এই যে দেন শব্দটা, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যখন কনজাংশন চ্যাপ্টার করাবো আরো ডিটেলসে করাবো। খেয়াল করে দেখো, টলারটা কি? অ্যাজেক্টিভ, কম্প্যারেটিভ ডিগ্রি। হিম বা হি এটা হচ্ছে প্রোনাউন, আইটা প্রোনাউন, অ্যামটা ভার্ব, নন অ্যাকশন ভার্ব। তাহলে এই সেন্টেন্সে অ্যাকশন ভার্ব নেই কেন? কারণ নন অ্যাকশন ভার্ব আছে। প্রিপোজিশন হওয়ার সম্ভাবনা একমাত্র কার ছিল? দ্যানের, কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি কি দ্যানটা কনজাংশন। তাহলে না তো এই সেন্টেন্সে প্রিপোজিশন আছে, না তো এই সেন্টেন্সে অ্যাকশন ভার্ব আছে। তুমি ভাই হিমটা লিখবে কোথা থেকে? লেখার জায়গাই নেই। সুতরাং উত্তর কি হবে? হি হবে। হি অথবা হি ইজ। ইজটা ম্যান্ডেটারি নয়, লিখলেও ঠিক না লিখলেও ঠিক। ঠিক আছে? তো মূল ব্যাপার সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা, এটা আমার অনেকটা হেল্প করবে। ভুল কিছু বলছি না, কিন্তু যদি অথেন্টিক নিয়ম চাও, না তো এই সেন্টেন্সে অ্যাকশন ভার্ব আছে, না তো এই সেন্টেন্সে প্রিপোজিশন আছে, সুতরাং অবজেক্ট আসার জায়গা নেই। পরের সেন্টেন্স এইটুকুনিকে দেখব। বলছে ইউ আর অ্যাজ গুড অ্যাজ হি অবলিক হিম। সবার প্রথম বলো আরটা কি? নন অ্যাকশন ভার্ব। অ্যাম ইজ আর এগুলো হওয়া বোঝায়, করা বোঝায় না। তাহলে গেল হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আচ্ছা গুড কি? গুড হচ্ছে অ্যাজেক্টিভ। এই গুডকে কোয়ালিফাই করছে অ্যাজ। প্রথম অ্যাজটা তাহলে কি? অ্যাডভার্ব। আর দ্বিতীয় যে অ্যাজ রয়েছে এটা হচ্ছে তোমার কনজাংশন। অ্যাজ প্রিপোজিশনও হয়, অ্যাজ কনজাংশনও হয়। যখন কনজাংশন চ্যাপ্টার করাবো তখন অ্যাজ আর লাইকের মধ্যে কি পার্থক্য অনেকে ভুল করে, সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ইউ আর অ্যাজ গুড অ্যাজ, তাহলে এটা গেল হচ্ছে কনজাংশন। তাহলে এই সেন্টেন্সে কোথাও অ্যাকশন ভার্ব খুঁজে পেয়েছো? এইটুকুনির মধ্যে পাইনি স্যার। কোনো প্রিপোজিশন খুঁজে পেয়েছো? স্যার অ্যাজ না, এখানে কি? এটা কনজাংশন। সুতরাং এখানে অবজেক্ট আসার কোনো জায়গা নেই। তাহলে আমার উত্তর কি হবে? আমার উত্তর হবে ইউ আর অ্যাজ গুড অ্যাজ হি, বা এটা চাইলে তুমি লিখতে পারো অ্যাজ হি ইজ। ঠিক আছে? হি এর পর ইজ লিখলেও হয়, না লিখলেও হয়। পরের সেন্টেন্সটা সব থেকে মজাদার। হি লাইকস ইউ মোর দ্যান আই হবে নাকি মি হবে? খেয়াল করো, এই সেন্টেন্সে কিন্তু অ্যাকশন ভার্ব আছে। এবার অ্যাকশন ভার্ব থাকার মানেই যে অবজেক্ট হবে এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি। কারণ অ্যাকশন ভার্বের সাবজেক্টও থাকতে পারে, অ্যাকশন ভার্বের অবজেক্টও থাকতে পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। অ্যাকশন ভার্ব ইনট্রানজিটিভও হতে পারে, তাই না? তো বলে রাখি এই সেন্টেন্সের ক্ষেত্রে আই এবং মি দুটোই ঠিক। কিভাবে ঠিক বোঝাই কি করে? আমি একটা ফাঁকা পেজ নিই। সেন্টেন্সটা কি ছিল আমি হুবহু টুকছি, হি লাইকস ইউ মোর দ্যান। হি লাইকস ইউ মোর দ্যান এখানেই করে দিই, তাহলে আমার আর অন্য পেজে যেতে হবে না। বলা হচ্ছে হি লাইকস ইউ মোর দ্যান আই। এই সেন্টেন্সের একটা মানে হবে, আরেকটা হচ্ছে হি লাইকস ইউ মোর দ্যান মি, এটার আরেকটা মানে হবে। খেয়াল করে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে এই লাইক করার কাজটা কে করছে? হিও লাইক করছে, আবার আইও লাইক করছে। হি কাকে লাইক করছে? ইউকে। আইও কাকে লাইক করছে? ইউকে। এই সেন্টেন্সটাকে আমি যদি পুরো লেখার চেষ্টা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার মানে হচ্ছে হি লাইকস ইউ মোর দ্যান আই লাইক ইউ। এটা হচ্ছে এই সেন্টেন্সটার মানে। এই যে সেন্টেন্সটা, এটার মানে হচ্ছে এটা। অর্থাৎ আমিও তোমাকে পছন্দ করছি, সেও তোমাকে পছন্দ করছে, সে বেশি করছে, এইটা। এখানে যদি স্যার আপনি মি দেন তাহলে মানে কি হবে? এই সেন্টেন্সটার মানে হবে হি লাইকস ইউ
more than he likes me. So this is the difference. এখানে হি, এই যে কাজটা, এই কাজটা একমাত্র হি করছে এবং এই কাজটার গ্রহীতা বা রিসিভার ইউ এবং মি দুজনেই ভালোবাসাটাকে বা পছন্দটাকে রিসিভ করছে। অন্যথায় আগের বাক্যে হি এবং আই, এখানে কাজটা দুজন মিলে করছে একজনের ওপর, আর এখানে একজনই কাজটা করছে দুজনের ওপর। যদি বুঝতে অসুবিধা হয় এই সেন্টেন্সটাকে ব্রেক করে এরকম করে নাও, তাহলে আর কোনো অসুবিধাই থাকবে না। আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নাও দুটোর মানে কি। আশা করি দেখে নেওয়াও হয়ে গেছে, না হলে আরেকবার পজ করে নেবে। তো যাই হোক, কোন অবধি আমাদের হয়েছিল, এই কনসেপ্ট হয়ে গেছে, এই অংশ হয়ে গেছে, এই বাক্যটাও আমাদের হয়ে গেল। পরের কোশ্চেন কি বলছে? বলছে হি লাইকস ইউ মোর দ্যান হি। আচ্ছা, এটা তো স্যার হি হিম দুটোই হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে হি ইজ এটা হবে না। ইজ তখনই হবে যদি এখানে বি ভার্ব থাকে, কিন্তু এখানে তো বি ভার্ব নেই। এখানে যদি হি ইজ, ইউ আর এরকম থাকতো তাহলে এখানে হি অথবা হি ইজ হতো, কিন্তু যেহেতু এখানে লাইকস আছে তাই এখানেও তোমায় লাইকস লিখতে হবে, বা বেটার হয় লিখে দাও হি ডাজ। এখানে ডাজ মানে লাইকসই হবে। হি লাইকস ইউ মোর দ্যান হি ডাজ, ঠিক আছে? আর যদি এখানে অবজেক্টিভ কেস লেখো মানে হিম লেখো, তাহলে আর কিছু লেখার দরকার নেই, কারণ অবজেক্টের পর তো আর ভার্ব থাকবে না। পরের কোশ্চেন, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি বলেছি কি লাস্টে ইজ থাকলে লিখলেও হয় না লিখলেও হয়। কোন সেন্টেন্সের ক্ষেত্রে বলেছি? এইটার ক্ষেত্রে ইজ লিখলেও হয় না লিখলেও হয়, কারণ তুমি যদি লাস্টে হি লেখো তাহলে ইট ইজ অবভিয়াস যে তুমি সাবজেক্টিভ কেস লিখছো। একই রকম ভাবে এই সেন্টেন্সে তুমি যদি শি লেখো, ঠিক আছে, এই সেন্টেন্সে তুমি যদি শি লেখো তাহলে শিটা যে সাবজেক্ট, সে তুমি ডাজ লেখো চাই না লেখো লোকে এমনি বুঝতে পারবে, কারণ এটা যদি অবজেক্ট হতো তাহলে হার লিখতে হতো। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ইউটা আছে এ তো সাবজেক্ট বা অবজেক্ট উভয়ভাবেই ব্যবহৃত হয়। সুতরাং তুমি যদি বোঝাতে চাও এটা সাবজেক্ট, তাহলে আরটা লিখে দিও সঙ্গে, ব্র্যাকেট রাখবে না, অর্থাৎ ম্যান্ডেটারি ভাবে এটা লিখে দেয়া উচিত। 3 নম্বর পয়েন্ট অবধি আমরা আজকের ভিডিওটাকে রাখলাম। 4 নম্বর কনসেপ্ট থেকে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এই কনসেপ্টগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। টিল দেন, টাটা।